কোম্পানি কি করে, ওই কোম্পানিটা ওর ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থাৎ কারবারে, যে ওয়ার্ডটা আমরা বেশি ব্যবহার করি, সেই কারবারে নগদ টাকা রেখে দেয়। এই নগদ টাকাটা সে কেন রাখে, আমরা খুব লজিক্যালি আগাই। নগদ টাকাটা সে রাখে যেহেতু তার বিভিন্ন সময় চলতি সম্পদের প্রয়োজন হয়, আবার তার একটা ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধনের প্রয়োজন হয়। এইসব কারণে তাকে নগদ টাকার মজুদ রাখতে হয়। অর্থাৎ আমাকে আমার কারবারে কিছু, আমার ক্যাশ বক্সের কথা যদি তুমি বলো, তাহলে আমার কাছে কিছু নগদ টাকা গচ্ছিত থাকবে। আবার যখন আমি কোনো একটা পক্ষের সাথে কাজ করছি, সে ফর এক্সাম্পল আমি বি, সি, ডি এদের কারোর কাছ থেকে আমি ক্রয় করছি, কারোর কাছে আমি বিক্রয় করছি, এই সমস্ত ব্যক্তিবর্গ আমাকে বিভিন্ন সময় চেকে আমার সাথে লেনদেন করছে। কেউ আমাকে চেকে টাকা দিচ্ছে কিংবা আমি কাউকে চেকের মাধ্যমে প্রদান করছি। এবং এই কারণে কি হয়, আমার এই কোম্পানিটাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, এবং এই ব্যাংক অ্যাকাউন্টটার নাম হয় এ অ্যাকাউন্ট। আচ্ছা, এ অ্যাকাউন্ট নামে কেন রাখা হয়? বিকজ এই কোম্পানিটার নামটা ছিল কোম্পানি এ, সো কোম্পানি এ এর নামে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি, যে অ্যাকাউন্টটার নাম হবে এ অ্যাকাউন্ট। সো এখন এই এ অ্যাকাউন্টের কাজটা হচ্ছে, আমার ব্যাংকে যে টাকাটা থাকবে সেটা এই কোম্পানির নামেই থাকবে। সো ইন জেনারেল এই কোম্পানি যখন নাকি আমার সম্পদের পরিমাণটা দেখাতে যাবে, সেই সম্পদের পরিমাণ দেখাতে যাওয়ার সময় সে তার নগদ এবং তার ব্যাংক ব্যালেন্স দুটা মিলিয়ে দেখাবে। কিভাবে দেখাবে? ফর এক্সাম্পল, equals to L plus OE, equals to L plus OE এ যখন আমি বলছি আমার সম্পদ পাশে আমার থাকছে নগদ, সম্পদ পাশে আমার আরো থাকছে ব্যাংক ব্যালেন্স। এর ফলে কি হয়, আমার ব্যাংকে যে এ অ্যাকাউন্টের নামে যা যা টাকা পয়সা জমা হবে, সেই জমা টাকাটা অর্থাৎ সেই ব্যাংকের ব্যালেন্স বা ব্যাংকের জের বা ব্যাংকের উদ্বৃত্ত, এটা আলটিমেটলি আমার এই সম্পদ পাশে গিয়ে যোগ হচ্ছে। ব্যাপারটা বলার রিজন হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি নামটা শুনলে আমরা মনে করি কেন কন্ট্রা এন্ট্রি করা হয়। কন্ট্রা এন্ট্রি করা হয় এই কারণে, যেহেতু অনেক সময় কি হয়, তোমার কারবারের সি এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার। এখন এই সম্পদ পাশের মধ্যে বলেছিলাম নগদও আছে, আবার আমার ব্যাংক ব্যালেন্সও আছে, বলছিলাম। আচ্ছা, সো তোমার এই নগদটা কখনো ব্যাংকে গিয়ে তুমি জমা করে আসছো, আবার কখনো ব্যাংক থেকে টাকা তুলে তুমি তোমার চলতি মূলধন যেটা প্রয়োজন হয় ওয়ার্কিং ক্যাপিটাল, সেই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য তুমি খরচ করছো। যারা আমার সাথে জয়েন করেছো এবং যারা আমাকে কলেজের নামটা পাঠিয়েছো তাদেরকে একটু দেখে নিই। আচ্ছা, ঢাকা কমার্স কলেজ থেকে আসছো আমাদের সাথে তাবরেজ, আর অনুপ আছো নররাম থেকে, আইমান সাদিক ভাইয়া জয়েন করেছে 10 মিনিট স্কুল থেকে। আচ্ছা, আলামিন আছো ঢাকা থেকে, থ্যাংক ইউ। আর ফারিহা আছো হিউম্যানিটিজ থেকে। আচ্ছা ফারিহা, আশা করছি আমাদের এই টপিকটা পড়ে তোমারও ব্যাংক সম্পর্কে এবং নগদান বই সম্পর্কে কিছুটা হলেও আইডিয়াটা ক্লিয়ার হবে এবং তুমি বেশ মজা পাবে। আর আরো আছে আমাদের সাথে দুবাই থেকে একজন জয়েন করেছেন, মনির খান, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল আছো ঢাকা কলেজ থেকে, সজীব আছো, ইমন আছো শহীদ স্মৃতি কলেজ থেকে। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার সাথে জয়েন করার জন্য। এবং তোমার যদি মনে হয় তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আজকে ক্লাসটা করতে চাও, তাহলে অবশ্যই তাদেরকে ট্যাগ করো এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। তো কথা বলছিলাম, যখন আমার এই নগদ পাশ থেকে আমি ব্যাংকে কিছু টাকা জমা করছি, আবার ব্যাংক থেকে আমি নগদ টাকা এনে চলতি মূলধনের কাজ করছি, খেয়াল করো উভয় ক্ষেত্রেই তোমার এই যে একটা ছোট্ট সমীকরণের কথা বলছিলাম, সমীকরণের এই উপাদানটা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, কিন্তু আলটিমেটলি তোমার পুরো এই সমীকরণে কিন্তু কোনো এফেক্ট করতে পারছে না। কেন পারছে না? বিকজ তোমার এই সম্পদ পাশের মধ্যেই বারবার কাজটা হচ্ছে। সম্পদ পাশে নগদ থেকে ব্যাংকে যাচ্ছে, ব্যাংক থেকে নগদে আসছে, কখনো নগদ বাড়ছে কখনো ব্যাংক বাড়ছে, বাট এই নগদ আর ব্যাংক সব মিলিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠানের সম্পদ। দেয়ারফর ওই সম্পদের কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ হচ্ছে না। কিসে চেঞ্জ হচ্ছে? কখনো নগদ টাকা বাড়ছে, কখনো ব্যাংক বাড়ছে, কখনো নগদ টাকা কমছে, কখনো ব্যাংক কমছে। এই কারণে আমরা এই দুটা ঘটনাকে বলে থাকি কন্ট্রা, অর্থাৎ একই সাথে যখন দুটা হিসাবকে এফেক্ট করে, প্রভাবিত করে, তখন আমরা সেটাকে বলে থাকি কন্ট্রা এন্ট্রি। whereas এই কন্ট্রা এন্ট্রির ফলে কিন্তু আসলে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না।
কেন ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না? কেননা তুমি কোনো বাইরের পক্ষের সাথে কাজ করছো না, তুমি কিন্তু এ বি সি ডি কোনো পক্ষের সাথে দেনা পাওনার কাজ করছো না, না কেউ তোমাকে টাকা দিচ্ছে, না তুমি কাউকে টাকা প্রদান করছো। তুমি কি করছো? তুমি তোমার নিজের মানে তোমার হাতের যে টাকা আছে সেই টাকাটাকে, যদি আমি বলে থাকি আমার হাতে আমার কারবারের টাকাটা আছে, আমি আমার হাতের টাকা থেকে কখনো কখনো ব্যাংকে কিছু টাকা দিচ্ছি, আবার ব্যাংক থেকে কিছু টাকা এনে আমার হাতে রাখছি। এই দুটা কেসে তখন আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। ফলে কি হচ্ছে, আমার নিজের নগদ এবং ব্যাংক ব্যালেন্স মিলিয়েই কিন্তু আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সময় সম্পদ পাশটা দেখাতে হয়। আলটিমেটলি সম্পদ পাশ কিন্তু আগে যা ছিল তাই থাকবে, কোনো আমার কোনো পজিটিভ বা নেগেটিভ ফিগারে কিচ্ছু আসবে যাবে না। কেন? বিকজ আমার নগদ আর ব্যাংক এই দুটো মিলে আসলে সম্পদ, সম্পদ কিন্তু বাড়ছে বা কমছে না। কি হচ্ছে, কখনো নগদটা ব্যাংকে রূপান্তরিত হচ্ছে, কখনো ব্যাংক ব্যালেন্সটা নগদে রূপান্তরিত হচ্ছে। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার জন্য আছে একটা ছোট্ট কোয়েশ্চেন, আর আশা করি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে কারো একেবারেই প্রবলেম হবে না। আর যারা বন্ধুরা এখন এসে আমাদেরকে জয়েন করছো তাদেরকে বলছি, তারা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য নিজেদের বন্ধুদেরকে সাথে নিয়ে এটা অ্যান্সার করো। খুব ইজি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছি কন্ট্রা এন্ট্রি থেকে, আর আশা করবো তুমি তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যান্সার করে দিবে। তো চলে এসেছি তোমাদের প্রশ্নটাতে। এটা হচ্ছে আমাদের আজকে করা প্রথম প্রশ্ন। আশা করবো তুমি তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে প্রশ্নটার উত্তর আমাদেরকে করে দিবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কন্ট্রা এন্ট্রির ফলে আমি যে একটু আগে a equals to l plus ওই বোঝাচ্ছিলাম, a equals to l plus ওইটা পুরোটা একটা ফর্মুলা। এটার ফলে আমরা কি করি, আমরা একটা ব্যবসায়ের প্রতিফলন দেখতে পাই, তার পুরো হিসাব ব্যবস্থাটাকে দেখতে পাই, তার আর্থিক অবস্থাটাকে দেখতে পাই। প্রশ্নটা হচ্ছে সরি, কন্ট্রা এন্ট্রির ফলে আমার এই আর্থিক অবস্থায় কি পরিবর্তন হয়? একটা উত্তর হচ্ছে আমার সম্পদ বাড়ে, আর একটা হচ্ছে আমার দায় হ্রাস পায়, একটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, আর একটা হচ্ছে কোনোটিই নয়। আমাকে ঝটপট তোমার রাইট অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও, এবং তোমার বন্ধুরা যারা এখন পর্যন্ত জয়েন করেনি তাদেরকে অবশ্যই ট্যাগ করো। আমি আচ্ছা, মোহাম্মদ তানভীর বলেছো ডি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি সবার প্রথমে আমাদেরকে রাইট অ্যান্সারটা করে দিয়েছো। আর আরো আমাদের রাইট অ্যান্সার করেছো ইমরান, ইমল, অন্তর, নাহিদুল ইসলাম, ইমন। হ্যাঁ ইমন আরো বলেছো ডি। হ্যাঁ ও অনেকবার বলেছে ডি, তার মানে সে তার কোনো কনফিউশন নাই। থ্যাংক ইউ সো মাচ। তাওসিফ বলেছো ডি হবে। আরো বলেছো আচ্ছা, সাজ্জাদ বলেছো এ। সাজ্জাদ বলেছো সম্পদ বাড়বে। সাজ্জাদের এই ভুলটা একটু শুধরে দিই ভাইয়া, যখন আমি আমার নগদ টাকাটা ব্যাংকে পাঠাচ্ছি কিংবা ব্যাংক থেকে টাকা নগদে আদান প্রদান করছি, তখন আলটিমেটলি আমার সম্পদ পাশের বাড়েও না কমেও না, বিকজ এই নগদ আর ব্যাংক দুটা মিলিয়েই আলটিমেটলি আমার সম্পদ হচ্ছে। জাস্ট এটা রূপ পরিবর্তন করা হচ্ছে। তোমার লিকুইড ক্যাশ থেকে তুমি ব্যাংক ব্যালেন্সে ট্রান্সফার করছো, কখনো ব্যাংক থেকে টাকা তুলে এনে তোমার কারবারে কাজে লাগাচ্ছ। কোনো ক্ষেত্রে তোমার বাইরের কোনো পক্ষের সাথে যেহেতু কোনো আদান প্রদান হচ্ছে না, সে কারণে তোমার আর্থিক অবস্থার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। আরো দেখে নিচ্ছি কারা কারা আমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়েছো। আচ্ছা, রাইট অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, সাজ্জাদ বলেছিল এ। আশা করছি এরপর তুমি বুঝতে পারবে যে কেন এ হবে না। আর এ আর হোসেন বলেছো ডি, আর অন্ধ্র বলেছো ডি, বিজয় বলেছো ডি, আর হ্যাঁ আচ্ছা অনুপ বলেছো ডি, যে কোনো ডি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আর হজরত আলী বলেছো ডি, আর এটা হচ্ছে শ্রাবণী বলেছো ডি, শাহরিয়া ডি, রাশিদুল রাইট অ্যান্সার দিয়েছো। আর নাবিল বলেছো কোনোটি নয়। এক্স্যাক্টলি কোনোটি নয় বলতে তুমি ডি মিন করছো, যে ধরে নিচ্ছি। আর আসলাম বলেছো বি। আচ্ছা, বি তো কোনো ক্ষেত্রেই হবে না, বিকজ এখানে যেহেতু নগদ আর ব্যাংক নিয়ে কথা হচ্ছে, দায়ের কোনো মানে স্কোপ নাই। সো দায় বা এল বলতে যেটা বুঝেছি দায়, লায়াবিলিটি, এটা কোনোভাবে পরিবর্তন হওয়া সম্ভব না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চলছে আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে যাওয়ার আগে বলতে চাই, আচ্ছা তোমার যেহেতু ধরে নিচ্ছি এই টপিকটাতে কারো কোনো প্রবলেম নাই, কন্ট্রা এন্ট্রি, যে কন্ট্রা এন্ট্রিটা আমার a equals to l plus ওইতে কোনো ধরনের কোনো পরিবর্তন করে না, এটা বুঝতে। এখন দেখবো কন্ট্রা এন্ট্রিটা কেন করা হয়। এই কন্ট্রা এন্ট্রিটা কেন করা হয় এটা এখন দেখবো। ঠিক কোন কোন ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রিটা করা হয়। যেটা বলছিলাম, তোমার হাতে যে টাকাটা আছে অর্থাৎ তোমার কারবার যে টাকাটা আছে, এখান থেকে টাকা নিয়ে তুমি ব্যাংকে দিচ্ছ, আবার ব্যাংক থেকে টাকা নিয়ে তুমি কারবারে চলতে মূলধনের কাজে লাগাচ্ছ। জাস্ট মনে রেখো টাকাগুলো কেন তোলা হয়, তাহলে দেখবা তোমার বুঝতে ইজি হবে কখন কন্ট্রা হবে কখন কন্ট্রা হবে না। যেমন বললাম, ব্যাংক থেকে তুমি টাকা তুলে নিয়ে আসছো, ব্যাংক থেকে টাকা তুলে আমি কি করবো,
এখনো চিন্তা করেছো? ব্যাংক থেকে টাকা তুলে তুমি চলতি মূলধনের জন্য কাজে লাগাও, তুমি ক্রয় করো, বিক্রয় করো, তুমি কাউকে বেতন দিচ্ছ, এগুলোর জন্য টাকার প্রয়োজন হয় না? এগুলোর জন্য কি তুমি বকেয়া রাখতে পারছো না? দেয়ারফর তোমাকে টাকা তুলতে হয়। তার মানে কন্ট্রা এন্ট্রির জন্য প্রথমত কারবার থেকে আমি আমার ব্যবসা থেকে টাকাটা যখন ব্যাংকে পাঠাচ্ছি, অর্থাৎ ব্যাংকে ডিপোজিট করছি, আবার যখন তুমি ব্যাংক থেকে টাকা তুলে নগদ টাকা তোমার ব্যবসায় কাজে লাগাচ্ছ, অর্থাৎ কারবারে কাজে লাগাচ্ছ। আরেকটা সিচুয়েশন হচ্ছে কখনো কখনো এরকম হয় কেউ আমাদেরকে চেক দেয়, চেক দেওয়ার পর সেই চেকের টাকাটা আমরা ব্যাংকে নরমালি ডিপোজিট করে ফেলি। যখন আমরা কেউ চেক পাই কারো কাছ থেকে আমরা কি করি? ব্যাংক ডেবিট করি। ঘটনাটা বলছি যে কেন করি। ওকে, ঘটনাটা হচ্ছে যখন কেউ তোমাকে চেক দিচ্ছে তুমি ব্যাংকে সেটাকে ডিপোজিট করছো। কেন? বিকজ তোমাকে যদি কেউ দাগ কাটা চেক দেয়, ধরে নিচ্ছি দাগ কাটা চেক দিবে, দাগ কাটা চেক দেওয়ার রিজন হচ্ছে এটা অনেক বেশি সিকিউর একটা চেক। চেক মূলত হয় 3 প্রকার। এই 3 প্রকার চেকটা একটু বলি। আচ্ছা, চেক, এই চেকটা মূলত হয় 3 প্রকার। 3 প্রকার চেকের মধ্যে একটা হচ্ছে বাহক চেক, একটা হচ্ছে হুকুম, আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ না, আমার মনে একটু উপরে লেখা উচিত। 3 প্রকার চেকের মধ্যে একটা হচ্ছে বাহক চেক, একটা হুকুম চেক, ঠিক আছে, বা অর্ডার চেক, আর একটা হচ্ছে দাগ কাটা চেক। এই 3টা চেকের পার্থক্যটা একটু বলে দিই, দেন চেক সংক্রান্ত কথা বলছি, কন্ট্রাটা কখন হবে সেটা বলছি। তো বাহক চেকটা হচ্ছে যে চেকটা যে কেউ যার কাছে চেকটা আছে তার কাছেই টাকাটা যাবে, যার হাতে চেক। তুমি জাস্ট ইজিলি মনে রাখার জন্য তোমাকে শর্টকাটে লিখে দিচ্ছি, যার হাতে চেক তার টাকাটা প্রাপ্য। হুকুম চেক হচ্ছে যার উদ্দেশ্যে চেকটা লেখা। আর দাগ কাটা হচ্ছে, হুকুম চেকটা হচ্ছে, যদি দেখতে না পাও আবার লিখে দিচ্ছি, যার উদ্দেশ্যে লেখা, ঠিক আছে। আর দাগ কাটা চেক হচ্ছে সেই চেক যেটা কিনা যার উদ্দেশ্যে লেখা তাকে তো নিতেই হবে, চেকটা তোমাকে ভাঙাতে হবে ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তোমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। সো যেটা বলছিলাম, এই 3 ধরনের চেকের মধ্যে ধরে নেওয়া হয়, যেহেতু আমরা আজকে 1 ঘর নিয়ে কথা বলছি, আজকে আমরা কথা বলছি 2 ঘর এবং 3 ঘর নিয়ে, এবং আমরা জানি যে আমাদের একটা ব্যাংক কলাম আছে। ব্যাংক কলাম থাকা মানে হচ্ছে যেটা বলছিলাম, এ কোম্পানি নামে একটা এ অ্যাকাউন্ট থাকবে, তাই না? কোম্পানি এ নামে একটা অ্যাকাউন্ট আছে। তার মানে আমার যখন নগদান বইতে ব্যাংক কলাম থাকছে, তুমি ধরে নিচ্ছ যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তোমাকে যখন এই 3টা চেকের মধ্যে কেউ কোনো চেক দিবে, সে নিশ্চয়ই তোমাকে তোমার ব্যাংক থেকে ভাঙানো যাবে এই উদ্দেশ্যে দাগ কাটা চেক দিবে, ক্রস চেক দিবে। এই ক্রস চেকটা ভাঙানোর জন্য তোমাকে ব্যাংকে যেতেই হবে। এই কারণে যখন তোমাকে কেউ চেক দিচ্ছে তুমি ব্যাংক ডেবিট করছো, দেনাদার ক্রেডিট করছো। নাম্বার 1, এই টাকাটা যখন তুমি পেয়ে গেলে, আচ্ছা এখন এটা বুঝে দিচ্ছি, আমার মনে হয় তুমি কারো কোনো কনফিউশন নেই। তো 3 নাম্বার টপিকটা বোঝানোর জন্য স্যার একটু বেশি কথা বলতে হচ্ছে। আর আমার মনে হয় কার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে মেনশন করছো, সো একবার একটু দেখে আসি যে আমাদের কমেন্ট সেকশনে কারা কারা আমাদের সাথে আছো। আর আচ্ছা, ওকে, ওয়াও, সুপার নাইস, আচ্ছা নাইস, ওকে। তো আপাতত কারো কাছ থেকে কোনো কোশ্চেন পাচ্ছি না। গাইস, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিও। আর নিজেদের বন্ধুদেরকে ট্যাগ করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে তাদেরকে অবশ্যই বলে দাও। সো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, যখন তোমাকে কেউ কোন একটা চেক দিচ্ছে, চেকের টাকাটা তুমি ব্যাংকে ট্রান্সফার করে দিলে, সেই চেকের টাকাটা একটা তারিখে পেলে, সে ফর এক্সাম্পল আজকে 29 তারিখ, আচ্ছা তুমি 25 তারিখে 25/1/17 তারিখে কারো কাছ থেকে একটা চেক পেলে, চেক প্রাপ্তি। চেক প্রাপ্তির ফলে তোমার ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট, আমরা একটা জার্নাল দিয়ে ফেলি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে গেল, ডেবিট, আর আমার দেনাদার হ্রাস পেল। ওকে, এই জার্নাল নিয়ে কারো মনে কোনো কনফিউশন নাই। ওকে, এরপরে যেটা হলো 25 তারিখের পরে আমি 29 তারিখে গিয়ে এই চেকটা ব্যাংকে ডিপোজিট করলাম। খেয়াল করো, 29 তারিখে আমি এই চেকটা
পাওয়ার পর এই টাকাটা, সরি আমি ব্যাংকে যেটা ডিপোজিট করেছিলাম, এই চেকটা যেটা ব্যাংকে ডিপোজিট করেছিলাম, এই চেকটা আমি আবার কারবারে টাকা উঠালাম, কারবারের জন্য টাকা উঠালাম। কারবারের জন্য যখন তুমি টাকা উঠাচ্ছ তখন কিন্তু তোমার একটা কন্ট্রা এন্ট্রি হবে। কেন কন্ট্রা এন্ট্রি হবে এটা একটু বলে দেই। যেহেতু তুমি টাকাটা পেয়েছিলে 25 তারিখে, আচ্ছা 25 তারিখে তুমি ব্যাংক ডেবিট করেছিলে, ভালো কথা, তোমার ব্যাংকে টাকাটা সরাসরি জমা হয়ে গেছে। এখন খেয়াল করো, 25 তারিখে তোমার টাকাটা ব্যাংকে জমা হওয়ার পর 29 তারিখে তুমি ব্যাংক থেকে টাকা তুলে আনবা। ব্যাংক থেকে টাকা তুলে আনলে তোমার কিন্তু দেনাদারের কাছ থেকে টাকাটা অনেক আগে পাওয়া হয়ে গেছে। আজকে তুমি তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তোমার কারবারে নিয়ে আসছো। আমি বলছিলাম যে আমি হাতে টাকা থাকতে বোঝাবো যে কারবারে টাকা তুলে নিয়ে আসা। সো সেই কারবার যখন তুমি টাকা তুলে নিয়ে আসলা তখন কি হবে, তোমার কারবারে টাকাটা, কারবারের ক্ষেত্রে নতুন একটা টাকার এন্ট্রি হবে। তখন আমার জার্নালটা কি হবে, নগদান, ডেবিট এবং আমার ব্যাংক ক্রেডিট। খেয়াল করো তখন কিন্তু আমার এখানে দেনাদারের কোনো নাম থাকবে না। আচ্ছা কেন দেনাদারের নাম থাকবে না এটা বলে দিই, যারা জার্নালটা দেখতে পাচ্ছ না তাদের জন্য আবার করে দিচ্ছি যে নগদান ডেবিট হচ্ছে এবং আমার যে ব্যাংক ক্রেডিট হচ্ছে। এই জার্নালটার রিজন হচ্ছে কেন এটা কন্ট্রা হবে এটা বলে দিই। যেহেতু তুমি প্রথমবার দেনাদারকে ক্রেডিট করেছিলে, কেন, যে তোমার ব্যাংকে টাকা বেড়ে গেছে, তো তুমি দেনাদারকে ক্রেডিট করে দিচ্ছ, ভালো কথা। এখন দেনাদারের সাথে তোমার সব মানে দেনা পাওনার যে সম্পর্ক সেটা শেষ। এখন তুমি তোমার ব্যাংক থেকে টাকা তুলে তোমার কারবারে নিয়ে আসছো। তো যেহেতু তোমার কারবারে নতুন করে টাকা আসলো, ব্যাংক থেকে জাস্ট কারবারে আসছে, ব্যাংকটাও কিন্তু তোমার ছিল। কারবার যেহেতু তুমি মালিক, তুমি নিজেকে কোম্পানি হিসেবে কনসিডার করছো, দেয়ারফর কি হবে, তোমার কারবারের সাথে নতুন কোনো সম্পর্ক কারো সৃষ্টি হয় নাই, জাস্ট ব্যাংকের টাকাটা নগদে রূপান্তর করা হবে। এই কারণে নগদ ডেবিট এবং ব্যাংক ক্রেডিট, যতবার তোমার নগদ আর ব্যাংক আর নগদ এই দুই নামে জার্নাল করা হবে তখন আমরা বলবো সেটাকে কন্ট্রা এন্ট্রি। আরেকটা সিচুয়েশন কি হয় যখন আমরা বলে থাকি যে আমি সেটা কন্ট্রা এন্ট্রি করবো। আচ্ছা একটু মুছি, একটু ওপর থেকে লিখি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আচ্ছা যখন নাকি ঘটনাটা এরকম, আচ্ছা যারা আমাদের কমেন্ট করেছো তাদের কমেন্ট একটু চেক করে নেই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গাইস যারা আমাদের সাথে কমেন্ট সেকশনে আছো। আচ্ছা তানভীর একটা প্রশ্ন করেছো, তানভীরের প্রশ্ন কিছু নিয়ে নিই যে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান করলে এটি কি কন্ট্রা এন্ট্রি হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছো। আচ্ছা তোমাদেরকে এটা বলে দিই তাহলে, এটা সম্পর্কিত আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা কেমন হয়, যেহেতু প্রশ্নটাও করে ফেলেছে, প্রশ্নটা আমার মাথায়ও ছিল, প্রশ্নটা তোমাদেরকে এখন আমি করছি। যারা অ্যান্সার করতে পারবে তাদেরকে ধন্যবাদ, যারা পারবে না তাদের জন্য আপু তো আছি, কোনো সমস্যা নাই। সো এই কোশ্চেনটার অ্যান্সার করার আগে আমি দেখতে চাই যে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা কতটুকু পারো। সো আমি চাইবো তোমাদের সাথে নিয়ে প্রশ্নটার উত্তর করতে। থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেনটা কে করেছিল ভাইয়া? তানভীর তোমাকে অনেক ধন্যবাদ। দেখো আপু কোশ্চেনটা রেডি করে রেখেছিলাম, জাস্ট এখনই আস্ক করব এটাই ভাবছিলাম। খুব ভালো করেছো, কোশ্চেনটা আমাকে করেছো। আর কোশ্চেনটার অ্যান্সারটা দিব, এবং যারা এটা বুঝতে পারো তাদেরকে তো অনেক অনেক কনগ্রাচুলেশনস। যারা বুঝতে পারো না তারা আজকে ক্লাস করে বুঝতে পারবা, এটাই আমাদের একমাত্র কামনা। সো চলে যাচ্ছি আমাদের প্রশ্নটাতে বলা আছে যে তানভীর যে কোশ্চেনটা করেছো সেই সেম কোশ্চেন, এবং সেটা হচ্ছে রহিমের কাছ থেকে প্রাপ্ত 1000 টাকার চেক তুমি চেকটা পেয়ে আবার করিমকে প্রদান করে দিলে। এর ফলে নগদান বইয়ের কোন কলামে, আমাদের নগদান বইতে কি হয় 2 ঘরা বা 3 ঘরাতে নগদের কলাম, ব্যাংক কলাম, বাট্টার কলাম থাকে। তোমাকে প্রশ্নটা করা হয়েছে যে নগদান বইয়ের কোন ঘরে তুমি এই রহিম আর করিমের মধ্যকার চেক পেয়ে প্রদান করে দেওয়ার টাকাটা তুমি বসাবা। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি অপশন আকারে দিয়েছি যে এ নগদ, বি ব্যাংক, সি বাট্টার ঘরে এবং ডি কন্ট্রা এন্ট্রি। সো এটা কি কন্ট্রা এন্ট্রি হবে কি হবে না এই সংক্রান্ত জটিলতাটা ফিল আপ করার জন্য, অর্থাৎ দূর করার জন্য আমি তোমাদের জন্য কোশ্চেনটা করেছি। সো আশা করবো কমেন্ট সেকশনে খুব ঝটপট আমি প্রশ্নগুলো পেয়ে যাব, আর উত্তরগুলো আশা করছি এ বি সি ডি থেকে একটা হবে। সো দেখে নিচ্ছি কারা এখন পর্যন্ত রাইট অ্যান্সারটা দিতে পেরেছো। আচ্ছা 9 ফার্স্টে অ্যান্সার করেছো ডি কন্ট্রা এন্ট্রি। ওকে কিছু বলছি না এখনো। ইমু বলেছো ডি, তানভীর বলেছো এ। তানভীর সঠিক উত্তর করার জন্য তোমাকে ফার্স্টে ধন্যবাদ।
হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে নগদের কলামে বসবে। থ্যাংক ইউ সো মাচ তানভীর। আমার মনে হয় না তোমার মধ্যে এটা নিয়ে কোনো কনফিউশন আছে, তো তোমার বন্ধুরা যারা বলছে যে এটা কন্ট্রাএন্ট্রি হবে তাদের কনফিউশন আছে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আর কি রাইট অ্যান্সার দিয়েছে দেখি। অন্তর বলেছো এ হবে, এক্স্যাক্টলি। তৌসিফ বলেছো ডি। আচ্ছা, যারা ডি বলছো বা বি বলছো কোনো সমস্যা নাই, আমরা এরপর থেকে এটা রাইট অ্যান্সারটা শিখে নিব। আরো ডি বলেছো রকি, ইমন, মেহেদি বলেছো বি ব্যাংক, ব্যাংকের ঘরে বসবে। আচ্ছা, মেহেদি ব্যাংক বলার রিজনটা মেবি এইটা, ও ভেবেছে যে চেক প্রাপ্তি, চেক প্রাপ্তি, চেক প্রাপ্ত হলে আমরা ব্যাংক ডেবিট করি। ট্রু, ট্রু। এখন বলবো কেন এটা কন্ট্রা এন্ট্রি হবে না এবং কেন এখানে আমি ব্যাংক বসাবো না। আচ্ছা, আরো অনেকেই ডি এবং বি অ্যান্সার করছো। রিন্টু আমাদেরকে এ অ্যান্সার বলেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আর কে কে বলেছো এ হলো। আচ্ছা, ইমু জানতে চেয়েছে কেন আমাদের অ্যান্সারটা এ হবে। আচ্ছা, এখন বলছি, যেহেতু রহিমের কাছ থেকে চেক পাওয়ার ফলে অনেকে বলছো যে এটা ব্যাংক ডেবিট হবে। যারা বি বলছো ওদেরকে আগে বোঝাচ্ছি যে যারা বলছো এটা রাইট অ্যান্সারটা বি হবে, এটা বি হবে না। কেন বি হবে না? কারণ এটার ফলে এখানে একটা ছোট জার্নাল দিতে হবে। কোথায় দেখা যাচ্ছে? এখান থেকে। জার্নালটা হচ্ছে যখন কেউ আমাদের কাছ থেকে চেক পায় আমরা তখন কি করি? আমরা তখন ব্যাংক ডেবিট করি। বা এখানে বলেছে চেক পেলাম, চেক পেয়ে সেটা করিমকে প্রদান করে দিলাম। চেক পাওয়ার ফলে আমি না এটাকে ব্যাংকে জমা করারও সুযোগ পাই নাই। আমি কি করলাম? আমি এই টাকাটা ব্যাংকে জমা করারও সুযোগ পাইনি। যেটা বলতেছিলাম, আমার নগদের একটা ঘর, আমার ব্যাংকের একটা ঘর। আমার ব্যাংকের ঘরে কি টাকাটা গিয়ে আমি প্লাস করতে পেরেছি, নাকি প্লাস করার আগেই এটা আমি করিমকে প্রদান করে দিয়েছি? প্লাস করার আগে আমি এটা করিমকে প্রদান করে দিয়েছি। এই কারণে কি হয়, আমার করিমের হিসাবটা ওর সাথে যে আমার দেনা পাওনার সম্পর্ক ছিল নিষ্পত্তি হয়ে গেছে। রহিম টাকা দিল, রহিমের টাকা নিয়ে আমি করিমকে প্রদান করে দিলাম। এর ফলে কোনোভাবে কি আমার ব্যাংকে টাকা বাড়লো বা কমলো? আমার ব্যাংক কি কোনোভাবে অ্যাফেক্টেড হলো? হয় নাই। বিকজ না আমার ব্যাংকের টাকাটা বাড়তে পেরেছে 1,000 টাকা, না আমার ব্যাংক থেকে আমি করিমকে 1,000 টাকা দিয়েছি। দেয়ারফর যদিও আমি চেক পেলে ব্যাংক ডেবিট করি, এই স্বতঃসিদ্ধ নিয়মটা আমরা সবাই ফলো করি, বাট যখন কারো কাছ থেকে চেক পেয়ে এটার আরেকটা ওয়ার্ডিং হচ্ছে, আরেকটা ভাবে এটা লেখা যায় যে দেনাদার থেকে প্রাপ্ত চেক পাওনাদারকে প্রদান, বা কোন একটা নাম দিয়ে করিমের থেকে প্রাপ্ত চেক রহিমকে প্রদান, বা রহিমের থেকে প্রাপ্ত চেক করিমকে প্রদান। তখন অলওয়েজ যেটা হয়, আমার যে নগদের ঘর এবং আমার একটা ব্যাংক ঘর আছে, তাই না? আমি আমার কলামের কথা বলছি, নগদান বইয়ের কথা বলছি। সেই নগদান বইটাই আমার একমাত্র এফেক্টেড হবে। আমার যেটাই হোক, আচ্ছা আমি খুলে ফেলি, খুলে দেখাই। আচ্ছা, সো আমি খুব রাফলি একটা ছক এঁকে ফেলি। আমার একটা ডেবিট সাইড আছে, একটা ক্রেডিট সাইড আছে নগদান বইতে। জাস্ট এখানে মনে রাখবো যে এখানে রসিদ নাম হবে, এইটুকুনি একটা মনে রাখার বিষয়, বিকজ এখানে সবাই ভুলটা করো বেসিক্যালি। আর এখানে ভাউচার নাম হবে। সো এখানে একটা নগদের ঘর, একটা ব্যাংকের ঘর। আচ্ছা, আমার যেহেতু এত বড় বোর্ডে স্কেল ইউজ করতে পারছি না, সো প্লিজ আমাকে এক্সকিউজ করো যদি তোমাদের মনে হয়ে থাকে যে খুবই আঁকা বাঁকা লাইন হচ্ছে। আচ্ছা, নগদের ঘর, ব্যাংকের ঘর ধরে নিচ্ছি আমি এখানে 2 ঘরা নগদান বইটা করছি। ঠিক আছে, আপাতত আমরা 2 ঘরা নিয়ে কথা বলছি। আচ্ছা, সো নগদ আর ব্যাংক এই দুইটা ঘরে যখন কাজ করছি তখন আমার রহিমের থেকে প্রাপ্ত চেক করিমকে প্রদান। ফলে আমার কি হলো, আমার ব্যাংকে না টাকা আসলো না ব্যাংক থেকে টাকা গেল, বিকজ আমি চেকের টাকাটা ব্যাংকে নিয়ে জমা করারও সময় পাইনি। যেদিন টাকাটা পেলাম, চেকটা পেলাম সরি, ওই দিনই আমি চেকটা ওকে করিমকে প্রদান করে দিলাম। এই কারণে কি হবে, রহিম হিসাব নামে আমার 1,000 টাকা নগদে আসবে এবং করিম হিসাব নামে 1,000 টাকা নগদ থেকে চলে যাবে। কেন নগদ থেকে চলে যাবে? বিকজ আমরা অনেক সময় বলি না যে কারবারে টাকা থাকা মানে নগদে থাকা। এখানকার লজিকটা হচ্ছে তোমাকে তো ব্যাখ্যা দিতে হচ্ছে না, আমি তোমাকে জাস্ট এটার পেছনের রেশনালটা বলি। রেশনালটা হচ্ছে, রহিম যখন তোমাকে একটা টাকা দিচ্ছে, রহিমের সাথে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, কারবারের সাথে ওর সম্পর্ক শেষ। যখন করিমকে টাকাটা প্রদান করছো, করিমের সাথে সম্পর্ক শেষ। যেহেতু এখানে ব্যাংক আমি ইনভলভ করিনি, চেকটা ব্যাংকে পাঠাইনি, ব্যাংক থেকে টাকাটাও করিমকে দেইনি, দেয়ারফর আমি এখানে সবসময় নগদের ঘর থেকে টাকাটাকে যোগ করব, বিয়োগ করব। খুবই সিম্পল একটা জানো। দেখো, যখন বলবে দেনাদার থেকে প্রাপ্ত চেক পাওনাদারকে প্রদান, সেখানে লিখবা দেনাদার, দেনাদার নামে ডেবিট টাকায় তুমি নগদের ঘরে বসাবা। কেন? বিকজ তোমার কাছে টাকা আসলো।
আর পাওনাদার নামে ক্রেডিট সাইড থেকে জাস্ট নগদের ঘরে টাকাটা মাইনাস করে দিবা, বিকজ তোমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে। আশা করছি তানভীর ভাইয়ার প্রশ্নটার একটা সুন্দর অ্যান্সার দিতে পেরেছি। আর যাদের মনে হচ্ছে যে তারা বুঝতে পারোনি, তারা আরেকটু ফলো করো, আমার মনে হয় এরপর তোমরা বুঝতে পারবে। এখন বলি কেন এটা কন্ট্রা এন্ট্রি হবে। কন্ট্রা এন্ট্রির জন্য একটা কথা বলেছিলাম যে আমার হাতে টাকা থাকবে, সেই টাকা আমি ব্যাংকে পাঠাবো, কিংবা ব্যাংক থেকে টাকা আমার হাতে আসবে, অর্থাৎ কারবারে আসবে। খেয়াল করো, রহিম আর করিমের সাথে যখন সম্পর্ক হচ্ছে তখন কিন্তু এখানে দেনা পাওনা, অর্থাৎ দেনাদার এবং পাওনাদার তৃতীয় পক্ষ আছে। তৃতীয় পক্ষ থাকার ফলে আমার নিজের ব্যবসায়ের সাথে একটা 1000 টাকার পরিবর্তন হয়েছে। একজনের সাথে আমার দেনাদার ছিল, দেনাদার হ্রাস পাচ্ছে, আবার আমার পাওনাদারও হ্রাস পাচ্ছে, মাঝখান দিয়ে আমার নগদে এটার ব্যালেন্সিং হচ্ছে। এই কারণে যেহেতু একটা থার্ড পার্টির সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, দেয়ারফর আমার এটা কন্ট্রা এন্ট্রি হবে না। অনেকে এটা নিয়ে কনফিউশন কাজ করে, অনেকে মনে করে, যেটা ভুল করে সেটা বলে রাখি, অনেকে মনে করে যে আমি ব্যাংক ডেবিট করব, তারপর ব্যাংকের টাকাটা নগদে প্রদান করব। নো, এটা হয় না। বিকজ তুমি যখন চেকটা পাচ্ছ তখনই তুমি প্রদান করে দিচ্ছ, এটাই হচ্ছে এটার পেছনের একটা রিজন। এখানে আরেকটা সিচুয়েশন হতে পারতো, সিচুয়েশনটা হচ্ছে, তুমি এটা লিখে দেখাই বেটার। আচ্ছা, রহিম করিমের টাকার এই কোয়েশ্চেনটার ভিতরেই থাকি, কেন কখন কন্ট্রা এন্ট্রি হবে এটা এখন বলে দিচ্ছি। সে ফর এক্সাম্পল, তুমি রহিমের কাছ থেকে 1000 টাকা পেলে 25 তারিখে, 25/1, আবার এই 1000 টাকা তুমি করিমকে প্রদান করে দিচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্ত। আচ্ছা, এখন আমি করিমকে এটা প্রদান করে দিব, সে ফর এক্সাম্পল করিমকে প্রদান করলাম 1000 টাকা 29 তারিখে। আচ্ছা, এখন আমার এই ঘটনাটা চেকে হলো না, সে ফর এক্সাম্পল আমার টাকাটা নগদে হলো। নগদে হলে একটা ঘটনা ঘটতে পারে, নগদে প্রাপ্ত একটা দেনাদারের কাছ থেকে টাকা তুমি করিমকে প্রদান করলাম, এক্ষেত্রেও কিন্তু আমার এটা কন্ট্রা এন্ট্রি হবে না। কেন কন্ট্রা এন্ট্রি হবে না এটা বলে দিচ্ছি। আচ্ছা, এটা একটু মনে রেখো, যেটা নগদ প্রাপ্তি। যখন তুমি রহিমের কাছ থেকে নগদে টাকা পেলা, তখন রহিম নামে ডেবিট করছো 1000 টাকা, আবার এই একই কেসটা তুমি নগদে করিমকে প্রদান করে দিচ্ছ কত, 1000 টাকা। আচ্ছা, এক্ষেত্রে কি এটা কন্ট্রা হবে? যদিও এটা একই জার্নাল তোমাকে বলা থাকবে 25 তারিখে প্রাপ্ত চেক তুমি 29 তারিখে প্রদান করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এটা কন্ট্রা এন্ট্রি হবে না। কেন? বিকজ কারবারের সাথে, অর্থাৎ তোমার ব্যবসার সাথে আরেকটা পক্ষের সম্পর্ক। আরেকটা সিচুয়েশন বলি, আরেকটা সিচুয়েশন হচ্ছে, একটু মুছে করছি, মুছামুছি কাজটা একটু পেইনফুল। আচ্ছা, আরেকটা ঘটনা হচ্ছে, তোমাকে রহিম একটা চেক দিল, রহিমের কাছ থেকে প্রাপ্ত চেক সে ফর এক্সাম্পল 1000 টাকা। এখন চিন্তা করো, রহিমের কাছ থেকে চেক পেলা, রহিমের কাছ থেকে চেক পেলে তুমি কি করবা? তুমি ফার্স্টে যেহেতু টাকা পাচ্ছ, তার মানে ডেবিট সাইড। আচ্ছা, চেক পাচ্ছ, তাহলে কোনটা বাড়বে? ব্যাংক। সো আমি ফার্স্টে ব্যাংকে 1000 টাকা লিখে ফেলি, সিম্পল। কার নামে টাকাটা যাবে? রহিম নামে, সিম্পল। একটা সিচুয়েশন যেটা হচ্ছে আমার 25 তারিখে ঘটেছিল, 25 তারিখে ঘটনা একটা, যেটা হচ্ছে রহিমের কাছ থেকে চেক পাওয়া গেল। এর পরবর্তীতে আমার 27 তারিখের আরেকটা সিচুয়েশন দেখবো। 27 তারিখের সিচুয়েশনটা হচ্ছে আমার ব্যাংকের থেকে টাকা নিয়ে, বা ব্যাংক থেকে কিছু বললাম না, আমি জাস্ট বললাম যে করিমকে টাকা প্রদান করলাম। করিমকে প্রদান করলাম কত? করিমকে চেক প্রদান 1000 টাকা। এই 1000 টাকার জন্য কি তুমি কন্ট্রা এন্ট্রি করবা? এই 1000 টাকার জন্য তুমি কন্ট্রা এন্ট্রি করবা না। তুমি কি করবা? তুমি তখন লিখবা যে করিম হিসাব ক্রেডিট, অর্থাৎ আমার টাকা চলে যাচ্ছে, চেক চলে যাচ্ছে, অর্থাৎ করিম হিসাবের নামে ব্যাংক থেকে টাকা চলে যাবে 1000 টাকা। এগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রির সঙ্গে যখন মানুষ গন্ডগোল করে ফেলে সেই সিচুয়েশন গুলা। আরো একটু দেখাই যে কন্ট্রা এন্ট্রিটাতে আমরা আজকের পর থেকে আর ভুল করব না, ঠিক আছে? আমি অনেককে দেখি তারা করে কি, মুখস্থ করে যে কন্ট্রা এন্ট্রি যদি এরকম যাবে দেওয়া থাকে তাহলে কন্ট্রা এন্ট্রি হবে, তখন কন্ট্রা এন্ট্রি হবে না। জাস্ট তুমি এটা মনে রাখো, তোমার হাতে কি টাকাটা আছে নাকি নাই। যদি ব্যাংক থেকে হাতে টাকা আসে তখন কন্ট্রা এন্ট্রি, বা তোমার কাছ থেকে যদি ব্যাংকে টাকা যায় তখন কন্ট্রা এন্ট্রি। যদি থার্ড পার্টি থাকে, দেনাদার পাওনাদার থাকে, কারণ নাম থাকে, এই সমস্ত ক্ষেত্রে কখনো কন্ট্রা এন্ট্রি হবে না। কন্ট্রা এন্ট্রি হওয়ার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি তোমাকে
কেউ নগদ টাকা দিল, 25 তারিখে পেলা এবং 27 তারিখে ব্যাংকে জমা দিলা। এটা একটু বলি, সে ফর এক্সাম্পল 25 তারিখে 25/17 এই তারিখে তোমাকে রহিম একটা চেক দিল, রহিম নামে তুমি একটা চেক পেলা, ঠিক আছে, তোমার ব্যাংক হিসাবে আমি 1000 টাকা ডেবিট করে দিচ্ছি। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে তুমি 25 তারিখে, সরি 25 তারিখে বলেই দিলাম, 27 তারিখে তুমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করলা, রহিমের প্রাপ্ত চেক তুমি ব্যাংক থেকে উত্তোলন করলা, এই নামেও বলা থাকতে পারে। যেই নামে বলা থাকুক না কেন, তুমি যেহেতু জানো 25 তারিখের জার্নালটা তুমি অলরেডি ব্যাংক ডেবিট করে ফেলেছো, তার মানে এখন ঘটনাটাতে রহিম নাম দিক বা না দিক, ঘটনাটার মধ্যে ইনভলভ কে কে? ব্যাংক আর নগদান, বিকজ তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে আনছো। এখানে কি রহিমের কোনো জায়গা আছে? তোমার জার্নালটা খেয়াল করো, জার্নালটা কি বলে? জার্নালটা মুছে নিও। তোমার জার্নালটা কি বলে? যে আমার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা ডেবিট, ব্যাংক ক্রেডিট। আচ্ছা, এই কথাটা বলার জন্য এখানে কি কোথাও রহিম নামটা মেনশন করছি? না। সো রহিমের থেকে প্রাপ্ত 1000 টাকা বলুক বা না বলুক, যেহেতু তোমার অলরেডি একটা তারিখে এটার জার্নাল দেওয়া হয়ে গেছে, জার্নাল বলতে বোঝাচ্ছি এটার জন্য নগদান বইতে দাখিলা দেওয়া হয়ে গেছে, এর পরবর্তীতে যখনই তোমাকে এই সংক্রান্ত নাম বলা হোক বা না হোক, তুমি সরাসরি জার্নালে চলে যাবা। জার্নাল করলে বুঝতে পারবা দুইটা পক্ষ আসলে কে কে। যেহেতু এখানে রহিম নামে কোনো পক্ষ নাই, সে কারণে 27 তারিখে যখন আমি টাকাটা উঠিয়ে আনবো ব্যাংক থেকে, বলবো যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলাম, সেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য তখন আমার একটা কন্ট্রা এন্ট্রি হবে। কবে? 27 তারিখে। জাস্ট খুবই সিম্পল, ব্যাংক। আচ্ছা, আমার কারবারে কি আসবে? আমার কারবারে টাকা আসবে, তার মানে ডেফিনেটলি আমার জন্য ডেবিট, কারবারে টাকা আসবে, সো নগদের ঘরে লিখে ফেলি 1000 টাকা। কোত্থেকে টাকা তুলবো? ব্যাংক থেকে। আবার আমার কোত্থেকে টাকা কমে যাচ্ছে? ব্যাংক থেকে। সো ব্যাংক থেকে 1000 টাকা ফার্স্টেই কমিয়ে ফেলি। আর এই টাকাটা আমার কি নামে কারবারে আসছে? নগদ। সো আমি জাস্ট নগদ নামটা লিখে ফেলবো। আর এই ঘটনাটা ঘটছে 27 তারিখে। এরপর দেখবো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা নিয়ে। একজন প্রশ্ন করেছো কন্ট্রা এন্ট্রি কয় প্রকার? কন্ট্রা এন্ট্রি আসলে কোনো প্রকারভেদ নাই, তবে তুমি এটা বলতে পারো কয় ভাবে হয়। দুভাবে হয়, একটা হচ্ছে ব্যাংক থেকে টাকা তুললে, একটা হচ্ছে যদি ব্যাংকে টাকা জমা করো। আচ্ছা, আরো কিছু সিচুয়েশন বলতে চাচ্ছিলাম যেটার ফলে কন্ট্রা এন্ট্রি নিয়ে মানুষের কনফিউশন হয়। সেটা হচ্ছে অনেক সময় বলা হয় যে দেনাদার কর্তৃক ব্যাংকে টাকা জমা দান। দেনাদার কর্তৃক ব্যাংকে টাকা জমা দানটাকে অনেকে নগদান মনে করে, বিকজ যখন দেখে যে ব্যাংকে জমা কথাটা শুনে অনেকে মনে করে যে হয়তো আমার কারবার থেকে টাকা যাচ্ছে। আসলে তা না। যখন বলা হচ্ছে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, এই কথাটা শুনলে অনেকে এই ব্যাংক জমা এই পোর্শনটা দেখে মনে করে যে মেবি এটা কন্ট্রা এন্ট্রি হবে। কিন্তু ওই যে বলেছিলাম একটা কথা, যে যখনই দেনাদার, পাওনাদার বা কোনো থার্ড পার্টি নাম থাকবে তখন সেটা কখনো কন্ট্রা এন্ট্রি হবে না। তো তোমরা আজকের পর থেকে আশা করি কেউ মুখস্থ করবে না, বিকজ খুবই ইজিলি তুমি কিন্তু দেখতে পাচ্ছ তোমার কাছে নগদ টাকা নাই, তোমাকে দেনাদার এসে ব্যাংকে টাকা দিয়ে যাচ্ছে, অন্য একটা থার্ড পার্টির সাথে তোমার সম্পর্ক, না তোমার কারবার থেকে ব্যাংকে যাচ্ছে, না ব্যাংক থেকে কারবারে আসছে। দেয়ারফর যখন তোমার দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হবে, তখন সিম্পলি জাস্ট দেনাদার কি করলো? জমা করলো। জমা করলে লাভ হবে, লাভ হলে ডেবিট, ডেবিট হলে জাস্ট ব্যাংকের ঘরে গিয়ে ওই টাকাটা বাড়ায় দিবা। 500 টাকা, ওকে সরি 5000 লিখে 500 টাকা ধরলাম আমাকে দেনাদার ব্যাংকে যে 500 টাকা জমা করে আসলো, এক্ষেত্রেও আমার কোনো কন্ট্রা এন্ট্রি হবে না। সিমিলার আরেকটা সিচুয়েশন হচ্ছে যখন বলা হয় যে পাওনাদারকে পরিশোধ করা হলো চেকের মাধ্যমে। পাওনাদারকে চেকে পরিশোধ করা হোক বা নগদে পরিশোধ করা হোক, কন্ট্রা এন্ট্রি হবে না। কেন হবে না? বিকজ তোমার কারবার থেকে টাকা ব্যাংকে যাচ্ছে না, ব্যাংক থেকে কারবারে আসছে না, এবং একটা থার্ড পার্টির নাম আছে যার নাম হচ্ছে পাওনাদার। এক্ষেত্রেও সেম, তোমার পাওনাদার নামে জাস্ট ক্রেডিট সাইডে যেহেতু টাকা চলে যাচ্ছে, সো ব্যাংক থেকে চেকের অ্যামাউন্টটা বসায় দিবা। সিম্পল, আর কিছুই নেই। এরপর চলে যাচ্ছে আমাদের কমেন্টে, দেখি আর কার কার কি কি বলার আছে। আচ্ছা, অনেকে বলছো, আচ্ছা বাবু বলেছো যে ওয়েবসাইটে সে অ্যাকাউন্টিং ক্লাসগুলো পাচ্ছে না। বাবু, আমি আশা করব আজকের পর থেকে এটাকে একটু ফাস্ট করা হবে। আর যেহেতু তোমার আমাদের ক্লাসগুলো আসলে লাইভ করার পর একটু ল্যাগ করে, যে আমাদের যারা বিভিন্ন কাজ করছে, এডিটিং এর কাজ করছে, আপলোডিং এর কাজ করছে, ওদের আরো অনেকগুলো ক্লাস এরকম আপডেট করতে হয়, তো সবগুলো ক্লাস এরকম আপডেট করে আপলোড করতে করতে একটু সময় লেগে যায়। তো আশা করছি এইটুকুন সময়ের জন্য তোমরা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।
আর আচ্ছা, কন্ট্রা এন্ট্রি নিয়ে তোমাদের আচ্ছা আর কিছু কমেন্ট দেখছি। হ্যাঁ, কন্ট্রা এন্ট্রি হবে না এটা বলেছিলে একটু আগে তানভীর। সরি তানভীর, তোমার এই কমেন্ট আমি তখন পড়তে পারিনি, আই এম সো সরি। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আরেকটা টপিকে। দেখি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া যায় কিনা। আচ্ছা, এখন কথা বলবো নবদান বইয়ের আরেকটা টপিক নিয়ে, যেখানে আমরা দেখবো বাট্টা। আচ্ছা, আমি এই ঘরটাতেই মনে হয় তোমাদেরকে দেখাতে পারবো, খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট দুটো জিনিস বলে নিতে চাই, যেহেতু দুঘর নবদান বই নিয়ে কথা বলছি। যেমন মনে করো বিল প্রাপ্য বা বিল আদায়, এটি একটু বলে দেন বাট্টায় যাচ্ছে। বিল প্রাপ্ত বা বিল বাট্টা যখন আমি করি, প্রাপ্য বিল কিংবা প্রদেয় বিল, তখন কি হয়, ব্যাংকের মাধ্যমে কাজটা করা হয়। ব্যাংকের মাধ্যমে করা হলে কোনো ক্ষেত্রেই সেখানেও কন্ট্রা এন্ট্রি হবে না। কেন হবে না? বিকজ যখন তুমি টাকা বাড়ছে জাস্ট ব্যাংক বাড়বা, আর যখন টাকা কমে যাবে তখন ব্যাংক কমাই দিবা। কোনোভাবে কিন্তু ব্যাংক আর নগদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হচ্ছে না। যখন প্রাপ্য বিলের টাকা ব্যাংকে জমা হয়, থার্ড পার্টি, এটা থার্ড পার্টি করে থাকে, তখন আমরা কি করি, জাস্ট টাকাটা শুধু বাড়ে, সো প্রাপ্য বিল টাকার অ্যামাউন্ট ডেবিট দিকে বসে যাচ্ছে। আবার যখন প্রদেয় বিল হয় তখন সেম টাকাটা আমার ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে বসে যাচ্ছে, অর্থাৎ আমার ব্যাংক কর্তৃক কাউকে আমি কোনো কিছু পরিশোধ করে দিচ্ছি। আচ্ছা, এখন তোমাদের জন্য বাট্টাটা দেখাচ্ছি। আচ্ছা, মুছেই ফেলি বেটার না, আবার এঁকে নিব, সমস্যা নেই, একটু আঁকা বাঁকা হবে হয়তোবা। ওকে, বাট্টায় যাওয়ার আগে বলে দিই যে যখন আমরা বাট্টা নিয়ে কথা বলছি তখন যেটা হয়, আমাদের বাট্টা মূলত হয় দুই প্রকার। আচ্ছা, বাট্টা নিয়ে কেন কথা বলছি এটা একটু বলে নিই, যেহেতু আমরা আজকে 3 ঘর নবদান বইটাও দেখবো, সো বাট্টা নিয়ে জানাটা খুব ইম্পর্টেন্ট। বাট্টা নিয়ে কথা বলার আগে আশা করবো যারা এখন পর্যন্ত নিজেদের বন্ধুদেরকে ক্লাসে নিয়ে আসতে পারোনি, তারা অবশ্যই এটাকে শেয়ার করবে ভিডিওটাকে, এবং তাদের কমেন্ট সেকশনে মেনশন করে দিবে। মেনশন করে তাদেরকে তোমরা বলে দিবে যে তোমাদের আজকে আমরা নবদান বই নিয়ে ক্লাস করছি, এবং দ্বিতীয় বা 2 ঘর নবদান বইয়ের পর এখন আমরা 3 ঘর নবদান বই চলে যাচ্ছি। তোমাদের একটু সময় দিচ্ছি, আমি কমেন্ট সেকশনটা একটু চেক করে নিচ্ছি। আশা করছি তোমরা এর মধ্যে বন্ধুদেরকে ট্যাগ দিয়ে দিতে পারবে। আর আচ্ছা, আয়মান সাদিক ভাই আমাদের সাথে আছেন, তিনি বলেছেন নাইস টেবিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুবই এলোমেলো ভাবে টেবিলটা আঁকা ছিল। যাই হোক, আমার আশা করি আমার যারা স্টুডেন্ট আছো তাদের কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। তো বাট্টা নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে বলছিলাম যে বাট্টা দুই প্রকার। বাট্টা হচ্ছে একটা, আচ্ছা বাট্টা দুই প্রকার হয় এটাকে বলে নেই। এই দুই প্রকার বাট্টা হচ্ছে একটা কারবারি বাট্টা, আরেকটা নগদ বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টা নগদ বাট্টার আগে ডেফিনেশনটা বলি। কারবারি বাট্টা হচ্ছে যেই তালিকা মূল্যটা থাকে যে কোনো একটা পণ্য সামগ্রী ক্রয় বা বিক্রয়ের সময়, তালিকা মূল্য থেকে কিছু টাকা বাদ দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়। কেন করা হয়? যখন তুমি অনেক লটে মাল কিনছো তখন কারবারি বাট্টা দেওয়া হয়, এবং সেটা দেওয়া হয় ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কারবারি বাট্টা ব্যবহার করি। কথাটা লিখে রাখলে ভালো হয়, ধারে ক্রয় কিংবা বিক্রয়ের ক্ষেত্রে। আর নগদ বাট্টা হচ্ছে যখন আমরা কারো কাছ থেকে টাকা পাই বা কেউ আমাদের কাছ থেকে টাকা পায় দেনা পাওনা নিষ্পত্তির সময়। দেনা পাওনা নিষ্পত্তি বলতে বোঝাচ্ছি দেনা, আচ্ছা দেনা পাওনা নিষ্পত্তি। দেনা পাওনা নিষ্পত্তি কথাটার মানে হচ্ছে, খেয়াল করো, যখন আমি বলছি আমি ধারে ক্রয় বিক্রয় করছি, তখন কিন্তু আমার কৃত পণ্যের বা বিক্রিত পণ্যের যেটা তালিকা মূল্য, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট, একটা পার্সেন্টেজ, আমি 5%, 10%, যাই হোক আমি এটা মাইনাস করে রাখছি। আবার যখন কেউ আমার কাছ থেকে টাকা পায় বা আমি কাউকে টাকা, মানে কেউ আমাকে টাকা দিবে, এই দুই ক্ষেত্রে আমি বলি যে আমাকে টাকাটা জলদি দিয়ে দাও, তাড়াতাড়ি করো, আমি চাই খুব যথাশীঘ্র সম্ভব আমার কাছে টাকাটা চলে আসুক। তখন আমি কি করি, তখন আমি তাকে যে 2%, 5% টাকার যে ছাড় দিচ্ছি, তখন সেটাকে আমি বলছি নগদ বাট্টা। যারা কারবারি বাট্টা নগদ বাট্টা বুঝে গেলে, এখন বলি কারবারি বাট্টা আমরা কোথায় দেখাই। কারবারি বাট্টা আমরা দেখাই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায়। মনে পড়ছে আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম বিশেষ জাবেদা বই, সেই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায় আমরা পড়েছিলাম কারবারি বাট্টা, এবং নবদান বইতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে নগদ বাট্টা। এখন তোমাদের জন্য একটা ছোট কোয়েশ্চেন এনেছি, সেই কোয়েশ্চেনটা আশা করি সবাই খুব সুন্দর করে আমাকে অ্যান্সার দিয়ে দিতে পারবে। জাস্ট কমেন্ট সেকশনে আমাকে মেনশন করে দাও। প্রশ্নটা হচ্ছে,
আচ্ছা, আমি প্রশ্নটা তোমার জন্য রেডি করছি, আশা করছি সবাই এটা খুব দ্রুত অ্যান্সার করে দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়, এটা নবদান বইয়ের কোন কলামে লেখা হবে? খুবই সিম্পল একটা কোশ্চেন। ধারে পণ্য বিক্রয়, আচ্ছা খেয়াল করো কি কি ওয়ার্ড আছে। ধারে পণ্য বিক্রি করলাম, বলেছে নবদান বইয়ের কোন কলামে লিখব? নগদ কলামে, বাট্টা কলামে, না ব্যাংক কলামে? অপশন আকারে তোমাদেরকে অ্যান্সারটা দেয়া আছে, জাস্ট আমাকে রাইট অ্যান্সারটা কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও। এবং আশা করবো তুমি তোমার বন্ধুদেরকে ট্যাগ করে শেয়ার করে অবশ্যই তাদেরকে সাথে নিয়ে এটার অ্যান্সারটা আমাদেরকে করে দেবে। দেখতে পাচ্ছি আজকে আমাদের সাথে জিসাপু আছো। জিসাপু, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে বসে আজকে লাইভ ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, আমাদেরকে মাজিদ ফার্স্টে রাইট আমাদেরকে অ্যান্সার করেছে ধারে পণ্য বিক্রয় নবদান বইয়ের কোন কলামে লেখা হয়। মাজিদ বলেছে এ, নগদ। আমি অন্যদের অ্যান্সারটা একটু দেখতে চাই, অন্যরা আর কে কে কি কি বলছো। তানভীর বলেছে হবে না, তানভীর বলেছে হবে না। ধারে পণ্য বিক্রয় নবদান বইয়ের কোন কলামে লেখা হয়, এটার অ্যান্সারে তানভীর বলেছে হবে না, অন্তর বলেছে হবে না। ও মাই গড, তোমরা তো বুঝেই গেলা যে এটা হবে না। আচ্ছা, আমি আর একটু সাসপেন্স নিয়ে এটা অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, স্টুডেন্টরা অনেক অনেক স্মার্ট, ওদের সাথে আসলে এসব স্টুপিডিটি করা যাবে না। আচ্ছা, জয় বলেছে হবে না, প্রিয়তা বলেছে কোনো কলামেই না, সব জিনিয়াস। কুলসুম বলেছে এ। আচ্ছা, কুলসুম আমাদের ট্র্যাপে পড়ে গেছে। কুলসুম বলেছে নগদ হবে। আচ্ছা, মাজিদ বলেছিল নগদ হবে। রুবেল বলেছে হবে না। আচ্ছা, কোনো কলামে যাবে না, এটা বলেছে ইমন। অনুপ বলেছে অন্তর্ভুক্ত হবে না। সাকিব বলেছে আসবে না। থ্যাংক ইউ সো মাচ গাইস, মানে আমি খুবই অ্যামেজড, মানে তোমরা সবাই খুবই স্মার্টলি অ্যান্সার করেছো। এখানে আমি অপশনেই রাখিনি, তারপরেও তোমরা বলেছো যে এটা কোনো কলামে হবে না। ঠিক এইটা টেস্ট করার জন্যই তোমাদেরকে বাচ্চা থেকে এই কোশ্চেনটা করা, যে ধারে পণ্য বিক্রয় নবদান বইয়ের কোথায় লেখা হয়। একটু আগে কথা চলে বলছিলাম, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করে এসেছি। সেই ক্রয় জাবেদায় বিক্রয় জাবেদায় আমরা কারবারি বাট্টা দিতাম, বাট নগদ বাট্টা এটা আমরা নবদান বইয়ে দিই। কোথায় দিই? 3 ঘরা নবদান বইয়ে আমরা এই কাজটা করি। তো সেই 3 ঘরা নবদান বইয়ের জন্য আমরা এখন একটা ছোট এক্সাম্পল দেখবো, এবং আমি খুবই খুশি যে তোমরা সবাই আমাদেরকে রাইট অ্যান্সারটা করতে পেরেছো, যে কারবারি বাট্টা নবদান বইয়ের কোনো কলামেই বসবে না। আচ্ছা, এখন বলছি যারা এ লিখেছিলে বা সি লিখেছিলে, আচ্ছা আরো অনেকে রাইট অ্যান্সার করেছো, তাদের নামটা তো বলাই লাগবে। জয় বলেছো, শাওন বলেছিলে ডি। শাওন, এটা কন্ট্রান্ট্রি হবে না, বিকজ এখানে বাট্টার কথা বলছি, আর কারবারি বাট্টা অর্থাৎ ধারে পণ্য ক্রয় বিক্রয়, কারবারি বাট্টা এই ধরনের ওয়ার্ড কখনোই নবদান বইয়ের জন্য প্রযোজ্য না। রাহাত বলেছ হবে না। জিহান বলেছ হবে না। আচ্ছা, আমাদের আরো একজন জিহান আছে, আমাদের টেকনিক স্কুলে আমাদের সাথে কাজ করছে। তো আমাদের আরেকটা জিহান আজকে আমরা স্টুডেন্ট আকারে পেয়ে গেলাম। তো জিহান বলেছো যে হবে না, রিজন বলেছো আসবে না, নিহাতও বলেছো আসবে না। আর যারা বলেছো যে এ বা সি বা ডি কলামে হবে, তারা একেবারে মন খারাপ করো না, বিকজ আজকে তোমরা এই ক্লাসের পর কিন্তু জেনে গেলে যে কেন এটা আমাদের নবদান বইয়ে কারবারি বাট্টা কখনোই আসবে না। এখন চলে যাই বাট্টা নিয়ে আরেকটু ডিটেল বলতে। সো বাট্টা, এখন আমরা কথা বলবো যেই বাট্টাটা নবদান বইতে আসে। কোন বাট্টাটা নবদান বইতে আসে? যেটা নগদ বাট্টা অর্থাৎ প্রদত্ত এবং প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। এই প্রদত্ত প্রাপ্ত বাট্টা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন হয়। সেটা হচ্ছে অনেকে বুঝতে পারে না কখন প্রদত্ত বাট্টা হবে, কখন প্রাপ্ত বাট্টা হবে, কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে। তাদের জন্য বলছি, সে ফর এক্সাম্পল, আচ্ছা প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টাটা কি একটু বলি একবার। প্রদত্ত প্রাপ্ত বাট্টা হচ্ছে যখন তুমি কারো কাছ থেকে টাকা পাচ্ছ। আচ্ছা, এক্সাম্পল আকারে দেখাই। যখন কেউ তোমাকে টাকা দিচ্ছে, কেউ টাকা দিলে আমার জন্য একটা ছোট্ট জার্নাল হয়, সেটা হচ্ছে নগদান। আমি শর্টকাটে লিখছি, নগদান হিসাব হয় ডেবিট, এবং কি হয়, কেউ আমাকে টাকা দিয়ে দিলে আমার দেনাদার ক্রেডিট হয়। দেনাদার হিসাব ক্রেডিট। কেউ আমাকে, মনে করো আমার একজন দেনাদার, সেই দেনাদারের আমাকে কত টাকার পাওনা ছিল? দেনাদার আমাকে 5,000 টাকা দেওয়ার কথা ছিল। 5,000 টাকা দেওয়ার কথা ছিল। আমি বললাম যে ভাই 5,000 টাকাটা লাগবে না, বাদ দেন, কোনো মতে আমাকে টাকাটা ফেরত দেন। আপনি 5% বাদটা নেন, 5% ছাড় নিয়ে হলেও কোনোভাবে আমাকে খুব তাড়াতাড়ি টাকাটা 3 দিনের মধ্যে ফেরত দিবেন।
তো দেনাদার খুব খুশি। দেনাদার খুশি হয়ে আমাকে 5,000 টাকার জন্য কি করলো, আমাকে 5% হারে বাট্টা ধরলো। তাহলে আমার 5,525 250 টাকা, 250 টাকা সে আমাকে কম দিয়ে 4,750 টাকায় সে আমাকে মীমাংসা করলো, অর্থাৎ সে আমাকে নগদ টাকা দিয়ে খুশি করে দিল। আচ্ছা, যেহেতু আমার এখন কি হলো, আমার 250 টাকার একটা লস হলো, একটা খরচ হলো, একটা ব্যয় হলো, অর্থাৎ আমার প্রদত্ত বাট্টা ডেবিট হলো 250 টাকা। এর মানে হচ্ছে যখন আমার কোন একটা দেনাদার বা পাওনাদারের সাথে আমার নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ খুব দ্রুত টাকাটা পাওয়ার জন্য আমি তাদেরকে একটা ছাড় দিচ্ছি, তখন সেটাকে আমি বলছি বাট্টা, অর্থাৎ নগদ বাট্টা। এবং এটা যখন দেনাদারকে দিচ্ছি, অর্থাৎ আমি টাকাটা কম পাচ্ছি, আমার লস হচ্ছে, তখন সেটাকে আমি বলছি প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো লস, ব্যয়, খরচ, এই ধরনের শব্দগুলা। আর প্রাপ্ত বাট্টাটা হচ্ছে একদম সেম একটা কেস। আমার কাছ থেকে কেউ 5,000 টাকা পায়, তার মানে কি আমার পাওনাদার। সো আমি আমার পাওনাদারকে 5,000 টাকা দিতে একটু হিচকিচ করছিলাম। তো একটু মানে আমার এই খচখচটা দূর করার জন্য আমাকে পাওনাদার বললো যে আচ্ছা পাবলিহা এক কাজ করেন, আপনি আমাকে 5,000 টাকা দেওয়া লাগবে না, 5% বাট্টা নেন, তাও টাকাটা ফেরত দেন। আমি তো খুশি, আমি বললাম যে ওকে ফাইন, ভাগ্য ভালো, কিছু তো অন্তত আমার লাভ হলো। কিছু লাভ হলো না, কিছু টাকা কম দিতে হচ্ছে না, আমার কাছে কিছু টাকা রয়ে যাচ্ছে, আমার যাওয়া আসা রিক্সা ভাড়াটা কভার হয়ে যাচ্ছে, লাইক দিস। তো আমি কি করবো, ফার্স্ট আমার পাওনাদারের জন্য আমি কি করলাম, ডেবিট। যেহেতু আমার দেনা পাওনার নিষ্পত্তি হয়ে গেছে। কয় টাকার দেনা পাওনা ছিল আমার? 5,000 টাকা। খেয়াল করে দেখো তো, উনি কি আমাকে এসে আবার বলবে যে ফাবলিহা 2 মাস পরে এসে বললো যে আপনি 5% কম টাকা দিয়েছিলেন, 5% টাকা ফেরত দেন? নো। তার মানে সম্পূর্ণ টাকাটা আমার নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা, কত টাকা আমি তাকে দিলাম? তাকে আমি দিচ্ছি, ক্রেডিট করছি কত, 4,750 টাকা। বাকি 250 টাকা কি হচ্ছে, আমার জন্য লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? বিকজ এই টাকাটা আমাকে তাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না, অর্থাৎ এটা হচ্ছে আমার জন্য প্রাপ্ত বাট্টা, ক্রেডিট 250 টাকা। প্রাপ্ত বাট্টার জন্য শব্দগুলো সেম, তুমি লাভ বলতে পারো বা এটা তোমার প্রাপ্তি বলতে পারো। আরেকটা ওয়ার্ড হচ্ছে যেটা তোমাদেরকে বলে রাখাটা খুবই জরুরি, নগদান, যেটা মনে রাখার জন্য একটা টিপস। ইনফ্যাক্ট নগদান যেদিকে যাবে, নগদান ডেবিট অথবা ক্রেডিট, বাট্টাও সেই দিকে বসবে। যারা মনে রাখতে পারো না তাদের জন্য বলছি, নগদান যেদিকে বসবে বাট্টাও সেই দিকেই বসবে। যদি তোমার হয় দেনাদার তোমাকে টাকা দিল, তাহলে কি হয়, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। বাট্টা কোথায় বসবে? ডেবিট সাইড, অর্থাৎ নগদান ডেবিট, বাট্টা ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট। পাওনাদারের ক্ষেত্রে কি হবে? পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে প্রাপ্ত বাট্টাও ক্রেডিট। আরেকটা জিনিস মনে রাখো, যেটা আমি চাই তোমার মনে রাখো, সেটা হচ্ছে সবসময় দেনাদার এবং পাওনাদারের অ্যামাউন্টটা, দেনাদার বা পাওনাদারকে যে পরিমাণ টাকার জন্য তোমার নিষ্পত্তি করতে হবে, পুরো টাকাটাতে ওই টাকাটা তোমার জার্নালে বসবে। দেনাদার 5,000 টাকা হলে 5,000 টাকা, পাওনাদার 5,000 টাকা হলে 5,000 টাকা। বাট্টার অ্যামাউন্টটা পরে বসাবা। দ্য রিজন ইজ, দেনা পাওনা নিষ্পত্তিটা না ওই সময়ই হয়ে যায়, এর পরবর্তীতে 5% যে বাট্টা, ওটার জন্য কেউ কিন্তু কারো পিছনে ঘুরে না। দেয়ারফর দেনাদার পাওনাদার অ্যামাউন্টটা সব সময় পুরো টাকায় জার্নালাইজ করতে। এটা গেল একটা। এখন আমরা দেখব অগ্রদত্ত। আচ্ছা, অগ্রদত্তের ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের ক্লাসের সাথে ক্লাস করছো, আশা করছি তোমাদের বন্ধুদেরকে সবাই মনে করে ট্যাগ দিয়েছো এবং ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিচ্ছ। সো অগ্রদত্ত, যেটা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা পড়ার আগে একটা ছোট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে, আশা করছি প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছ। অগ্রদত্তে যাওয়ার আগে এটা তোমাদের বাট্টা বা নগদান বই থেকে একটা লাস্ট কোয়েশ্চেন, 2 ঘোড়া বা 3 ঘোড়া থেকে। সেটা হচ্ছে 5% কারবারি বাট্টায় মাল ক্রয় অথবা পণ্য ক্রয়, 5% কারবারি বাট্টায় যদি পণ্য ক্রয় করা হয় 5,000 টাকা এবং সেই টাকাটা নগদে পেলাম, নগদান বইয়ে বাট্টা দেখানো হবে কয় টাকা?
নগদান বইতে বাট্টা দেখানো হবে কয় টাকা, অর্থাৎ আমার যে নগদ, বাট্টা, ব্যাংক, তিনটে কলাম আছে, তিনটে কলামের মধ্যে বাট্টা ঘরে তুমি কত টাকা দেখাবা। কত টাকা দেখাবো মিন্স তুমি তোমার কারবারি বাট্টা 5% হলে, যদি এই কারবারি বাট্টা 5% মাল ক্রয় করার পর নগদ টাকা, এখানে প্রাপ্ত লিখে ফেলছি, এটা প্রদান হবে। আচ্ছা, এটা প্রদান হবে, যেহেতু বলেছি ক্রয়, আমি লেখার ভুল লিখে ফেলছিলাম, আই হোপ তোমরা এটার জন্য আমাকে ক্ষমা করে দিবা। আচ্ছা, 5% কারবারি বাট্টায় মাল ক্রয় করার পর 5,000 টাকা যখন তুমি নগদে প্রদান করলা, তাহলে নগদান বইতে বাট্টার পরিমাণ কত হবে আমাকে ছটপট কমেন্ট সেকশনে বলে দাও। এখানে আমি ABCD লিখে রেখেছি, জাস্ট বলে দাও নগদান বইতে কত টাকা দেখানো হবে। আচ্ছা, রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, একজন বলেছো হবে না, দেখানো হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে জাস্ট অপশনটা বলে দিলেই হবে। হ্যাঁ আসবে না। আচ্ছা, রিজন বলেছো, নিহাত বলেছো, আরেকজন বলেছো কে, আরিয়ান বলেছো এ হবে 250 টাকা। এখানে একটা ভুল আছে, যেটা হচ্ছে কারবারি বাট্টা নগদান বইতে আসে না, বিকজ এখানে কারবারি বাট্টা মানে ধারে মাল ক্রয় বিক্রয়, ধারে ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু নগদান বই না, ধারে ক্রয় বিক্রয়ের জন্য আমরা ক্রয় বিক্রয় ঝামেলা ব্যবহার করি। পল, আচ্ছা শুভ্র বলেছো আসবে না, আর সিফাত বলেছো হয় না তো। আচ্ছা, হয় না তো বলতে সিফাত আমি ধরে নিচ্ছি তুমি বুঝাতে চেয়েছো যে দেখানো হবে না। হ্যাঁ তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি তাতেই খুশি। আচ্ছা, রিয়াদ বলেছো হবে না, নিহাত বলেছো হবে না, আরেকজন স্টুডেন্ট কনফিউজ হো না, আরেকজন বলেছে হবে না, আর হচ্ছে ইমন বলেছো হবে না, নগদ বাটা, আবিদ বলেছো এটা নগদ বাটা না, আবিদ এটা নগদ বাট্টা না, যেহেতু এটা নগদ বাট্টা না দেয়ারফর এটা আসবে না। আর প্রদত্ত বাট্টা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রদত্ত বাট্টা, হ্যাঁ এক্স্যাক্টলি এটা প্রদত্ত বাট্টা, এটা তুমি ঠিক মতো বলতে পেরেছো। প্রদত্ত বাট্টা বললে কেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত বাট্টা না, এটা হচ্ছে আমার প্রাপ্য বাট্টা। প্রাপ্য বাট্টা রিজন হচ্ছে যেহেতু, আচ্ছা জার্নালটা দেখে তাহলে মনে ইজি হবে, যেহেতু আমার এখানে পাওনাদারের সাথে সম্পর্ক, আচ্ছা পাওনাদারকে আমরা টাকা দেই না টাকা পাই, টাকা দিয়ে দিই তাই না, তাহলে পাওনাদারকে আমরা বলি ডেবিট, এবং আমরা ক্যাশ বা নগদ টাকাটাকে বলি আমরা ক্রেডিট। আচ্ছা, যদি তাই হয়, বলেছিলাম নগদ যেদিকে যাবে ক্রেডিট, বাট্টা কি হবে ক্রেডিট। যদি বাট্টা ক্রেডিট হয় সেটাকে আমরা প্রদত্ত বাট্টা বলি না, সেটাকে আমরা বলি প্রাপ্ত বাট্টা। তার মানে এই বাট্টাটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা, ঠিক আছে। দেয়ারফর এখানে দেখানো হবে না, অর্থাৎ সি হচ্ছে আমার জন্য রাইট অ্যান্সার। আচ্ছা, অগ্রদত্তটা নিয়ে কিছু কথা বলবো, অগ্রদত্তটাতে চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, অগ্রদত্তটা হচ্ছে একটা সাইকেলের নাম। কেন সাইকেল বললাম অগ্রদত্তটাকে, এটা বলছি। অগ্রদত্ত বলতে আমি সবসময় মনে রাখতাম যে এটা একটা সাইকেলের নাম। সাইকেল, দ্য রিজন ইজ, আমরা অগ্রদত্তের জন্য যদি একটা ছক আঁকি, খুব রাফলি একটা ছক আঁকবো। আচ্ছা, অগ্রদত্তের ছকের মধ্যে প্রথমে আমরা একটা প্রাপ্তির ঘর রাখবো, ঠিক আছে, প্রাপ্তি, তাই না। অগ্রদত্তের ছকটা যদি বলি, ফার্স্ট একটা প্রাপ্তির ঘর থাকে, প্রাপ্তির ঘরের পর একটা তারিখের ঘর থাকে, তারিখের ঘরের পর পরবর্তীতে আমরা কি করি, প্রদানের ঘর রাখি, প্রদানের ঘর, এই ঘরে আমরা বেসিক্যালি হিসাবের খাতগুলো লিখি, কোন কোন খাতে আমাদের টাকাগুলো যাচ্ছে। এরপর আমরা আমাদের হিসাবের অন্যান্য নামগুলোকে, এখানে তুমি হিসাবের খাত লিখে রাখতে পারো উপরে ছোট করে, হিসাবের খাতগুলোকে আমরা অনেকগুলো নামে আইডেন্টিফাই করি। এখন বলে রাখি, এই খুচরা বা অগ্রদত্ত নগদান বইটা কিসের জন্য করা হয়। খেয়াল করো, নগদান বইতে আমরা কি করি, নগদ ক্রয়, নগদ বিক্রয়, বেতন, প্রিমিয়াম, কন্ট্রা এন্ট্রি, দেনা পাওনা নিষ্পত্তি, বড় বড় অ্যামাউন্টের টাকাগুলা যেগুলো আমাদের অন্যান্য পার্টির সাথে করতে হয় সেগুলো করি। এর ফলে কি হয়, বড় অঙ্কের টাকা আমাদেরকে নগদান বইতে এন্ট্রি করতে হয়, ব্যাংকের সাথে কাজ করতে হয়, কিংবা আমাদের নিজেদের কারবারের সাথে কাজ করতে হয়। আর অগ্রদত্ত বা খুচরা নগদান বইতে আমাদের প্রতিদিন ডেইলি যেসব কাজ করতে হয় কারবারের ভেতর, প্রতিদিন, খেয়াল করো ক্রয় বিক্রয়ের কাজটা প্রতিদিন হয় না, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়। একদিন ক্রয় করলে সেটা নিশ্চয়ই কিছুদিন পর্যন্ত তোমার প্রোডাকশনে থাকবে, তৎক্ষণাৎ কিন্তু এটা শেষ হয়ে যাবে না। বাট অগ্রদত্ত বা খুচরাতে প্রতিদিন কিছু কাজ করতে হয়। যেমন একটা ওয়ার্ড, একটা খাত আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যাতায়াত।
যাতায়াত আমাদেরকে প্রতিদিন করতে হচ্ছে। আবার মনে করো মণিহারি, মণিহারির জন্য কলম, পেন্সিল, স্টেপলার এগুলো আমাদেরকে র্যান্ডম ইউজ করতে হয়। আবার মনে করো বিভিন্ন ক্ষেত্রে আমার ভাড়া প্রদান করতে হয়। যাতায়াত ছাড়াও আমার অনেক সময় হয় কি ট্রান্সপোর্টেশন ছাড়াও কুলিদের ভাড়া দিতে হয়। আবার অনেক সময় আমি দেখা যায় যে অনেক পরিমাণে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কুরিয়ারের জন্য সার্ভিস দিতে হচ্ছে, সেটাকে যাতায়াত ছাড়াও তুমি বিবিধ খাত অনুসারে লিখতে পারো। সো হ্যাঁ, বিবিধ খাত নামেও আরো আমাদের খাত আছে। এই সমস্ত খাতে সেই টাকার অ্যামাউন্ট গুলো বসছে যেই টাকার অ্যামাউন্ট গুলা আমার নগদান বইয়ের মধ্যে আসে না। আচ্ছা, টাকার অ্যামাউন্টটা কেউ এই পাশে লেখে, টাকার অ্যামাউন্টটা কেউ প্রদানের আগে লেখে। ইটস আপ টু ইউ, তুমি যেখানে কমফোর্টেবল তুমি সেখানে এটাকে সুইচ করতে পারো, এটা বিগ ডিল না। প্রাপ্তির টাকাটা হচ্ছে সেই টাকা যেটা কিনা বছরের শুরুতে অর্থাৎ মাসের শুরুতে তোমাকে দিয়ে দেওয়া হয়, অল্প পরিমাণে টাকা দেওয়া হয়। ধরো তোমাকে 100 টাকা দেওয়া হলো, এরপর কি করা হবে? এটা ছিল আমার জন্য টাকার অ্যামাউন্টে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিতে আমার কাছে 100 টাকা আসছে। আবার তোমাকে মাসে একটা নগদান হিসাব দেওয়া হবে, নগদে তোমাকে টাকা প্রদান করা হবে। নগদে সে ফর এক্সাম্পল তোমাকে 400 টাকা প্রদান করা হলো, তার মানে তোমাকে ওই মাস শেষে ইন টোটাল 500 টাকার মধ্যে তোমাকে এই সবগুলো খাতে খরচ তোমাকে এই 500 টাকার মধ্যে করতে হবে। কিভাবে করব? মনে করো আমার যাতায়াত, আচ্ছা আমি যাতায়াত খাতে খরচ করলাম 50 টাকা, তাহলে প্রদান করলাম কত? ইন টোটাল 50 টাকা। আবার আমি মণিহারি খাতে খরচ করলাম 10 টাকা, তাহলে আমার এখানে 10 টাকা হচ্ছে। আবার মনে করো আমার বিবিধ খাতে হতে পারে, ভাড়া খাতে হতে পারে, এখানে অনেকগুলো নাম আসতে পারে। ইন টোটাল আমার এখানে সে ফর এক্সাম্পল প্রদানের ঘরে আমার 300 টাকা খরচ হলো, 300 টাকা আমার খরচ হলো। আমার কাছে টাকা ছিল 500 টাকা, তাহলে আমার ব্যালেন্স আছে 200 টাকা। এখন এই 200 টাকার কাজটা কি হবে এটা একটু বলি। এই যে তোমার 200 টাকা বেঁচে গেল, এই 200 টাকাটা আমার পরবর্তী মাসে, ধরে নিলাম আমি জানুয়ারিতে কাজ করেছিলাম, এখন আমি ফেব্রুয়ারিতে যাচ্ছি, সো ফেব্রুয়ারি মাসে এই 200 টাকার ব্যালেন্সটা হয়ে যাবে আমার জন্য ব্যালেন্স বিডি। কত? 200 টাকা। এই 200 টাকা তখন আমার জন্য ব্যালেন্স বিডি। তাহলে আমার পরবর্তী মাসে নগদানের জন্য দেওয়া হবে কত? 300, বিকজ ইন টোটাল আমাকে প্রত্যেক বছর এই 500 টাকায় এসে মিলে যেতে হবে। আর এটা ছিল অগ্রদত্ত। সো এখন তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাসের একেবারে শেষের একটা সামারি। সামারিটা হচ্ছে ব্যয় সমন্বয় বিবরণী এবং নগদান বই থেকে তোমাদের যা যা বিষয় নিয়ে সমস্যা হয় সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছিল। তো আশা করছি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এবং নগদান বই থেকে তোমাদেরকে আজকে যা যা বলা হলো এরপর থেকে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আজকে ক্লাস সংক্রান্ত তোমাদের জন্য কি কি আছে। সো দেখতে পাচ্ছ 10 মিনিট স্কুলের আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। হোম পেজটা স্ক্রল করলে তুমি অনেকগুলো মেনু দেখতে পাবে। সো কেবলমাত্র পড়াশোনার বাইরেও কিন্তু তুমি অনেক কিছু আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইট থেকে শিখতে পারো। সো আজকে ফার্স্টে আমি দেখাবো আমাদের এইচএসসি সেগমেন্ট। আমি এইচএসসি সেগমেন্টের মেনুটাতে ক্লিক করছি। সো এইচএসসি সেগমেন্টের মেনুতে ক্লিক করার পর এইচএসসি প্রিপারেশন এই নামে তোমাদের কাছে অনেকগুলো সাবজেক্ট ওয়াইজ মেনু এসছে। এই সাবজেক্ট থেকে তুমি তোমার প্রয়োজনীয় যে সাবজেক্ট সেটা বেছে নিতে পারো। আমি আজকে পিক করছি অ্যাকাউন্টিং পেপার 1। অ্যাকাউন্টিং পেপার 1 হিসাব বিজ্ঞান পিক করার পর তোমাদের কাছে খেয়াল করেছো, দেখতে পাচ্ছ টেস্ট নামে অনেকগুলো অপশন এসছে। এই টেস্ট থেকে আমি আজকে যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী পড়েছিলাম এর আগের ক্লাসটাতে, তো আমি ব্যাংক সমন্বয় বিবরণীর 2 নাম্বার টেস্টটা ক্লিক করছি। 2 নাম্বার টেস্টটা ক্লিক করার পর আমাদের সামনে 2 নাম্বার টেস্টটা টাইমার অনুযায়ী দেখো অনেকগুলো ছোট ছোট কুইজ চলে এসছে। সেখান থেকে আমরা যে কোনো একটা কোয়েশ্চেন চাইলে ফিল আপ করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা একটা প্রশ্ন অলরেডি পেয়ে গেছি, খেয়াল করে দেখো এই প্রশ্ন থেকে তোমার অনেকগুলো কোয়েশ্চেন আজকে ক্লাসেই তুমি আমাদের সাথে বসে অ্যান্সার করেছো। আর যাদের মনে হয় তারা আরো একটু ডিটেইলে পড়তে চাও তারা কিন্তু এই ক্লাসের শেষে অবশ্যই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে এইচএসসি সেগমেন্টে আমাদের হিসাব বিজ্ঞান 1 থেকে ব্যাংক সমন্বয় বিবরণী এবং নগদান সম্পর্কিত সমস্ত টেস্ট অ্যান্সার করে ফেলো। আর যদি মনে হয় কারো কোনো কোয়েশ্চেনে ভুল পাও সেটাও আমাদেরকে জানাও, তোমরা আমাদেরকে হেল্প করবে। আর এরই ফলে আমরা 10 মিনিট স্কুলটাকে তোমাদের জন্য আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করতে পারবো। তো এই সাথে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্টিং এর অন্য কোনো টপিক নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।